প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের ফুসফুস ও শ্বাসপেশি এই দুটো বিষয়ে আজকে এই পর্বে আমি পড়াচ্ছি। মানুষের প্রধান অঙ্গ ফুসফুস, শুধু মানুষ নয়, সরীসৃপ, পাখি, উভচর এদের প্রধান শ্বাসঅঙ্গ ফুসফুস। তো আমরা এখানে মানুষের ফুসফুস এটা নিয়েই আলোচনা করব। তো মানুষের ফুসফুস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পুরো মানুষের শ্বাসঅঙ্গ এটা আলোচনা না করলে ফুসফুস সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণ হবে না। তাই আমরা ফুসফুস তো আলোচনা করবই, তার সাথে মানুষের শ্বাসপথ, অর্থাৎ কোথা দিয়ে বাতাস চলাচল করে, কোনখান দিয়ে, পুরো পথটা আমাদের জানতে হবে। শ্বাসতন্ত্রের গঠন জেনে নেব। আমরা প্রত্যেকে শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু অর্থাৎ প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি। প্রশ্বাস হচ্ছে গ্রহণ করা বাতাস, আর নিঃশ্বাস হলো বাতাস ত্যাগ করা। এটা আমরা এই নাসারন্ধ্র, এই যে দুটো বাইরে ছিদ্র আছে নাকে, একে বলে বহি নাসারন্ধ্র, এর সাহায্যে গ্রহণ করি। ছবিতে দেখো, এই যে বহি নাসারন্ধ্র নাকে রয়েছে, এখান দিয়ে আমরা বাইরের দিকে এটা গ্রহণ করি। তারপর দেখো দুটো ছিদ্র চলে গেছে ভেতরের দিকে, এই দুটো যে নলের ছিদ্র নয়, নলের মতো ছিদ্র থেকে, একে বলে নাসাপথ বা নাসাবিবর, ন্যাজাল ক্যাভিটি। তো এই নাসাপথ যাচ্ছে, দুটো নাসাপথ আছে। এটা গিয়ে কোথায় খুলেছে, ছিদ্রটা গিয়ে শেষ, মানে নলটা গিয়ে শেষ হয়েছে কোথায় না, হাঁ করলে সোজা ভেতরে হচ্ছে গলবিল। আলজিভ দেখা যায়, আলজিভের পেছনের অংশটা হচ্ছে গলবিল। তো এই গলবিলে ওপরের দিকে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্রকে বলা হয় অন্তঃনাসারন্ধ্র। তো গলবিলের ওপরে যে দুটো ছিদ্র অন্তঃনাসারন্ধ্র, সেখানে গিয়ে মুক্ত হয়েছে এই নাসাপথ। তাহলে এই হলো অন্তঃনাসারন্ধ্র। এরপরে বাতাস আসা যাওয়ার পথে যে অঞ্চলে যায় সেটা হলো গলবিল, অর্থাৎ এটা আমাদের মুখবিবর, মুখগহ্বরের ঠিক পেছনের অংশ গলবিল। তার ছিদ্র দিয়ে অন্তঃনাসারন্ধ্র দিয়ে এসে গলবিলে বাতাস আসে। গলবিল থেকে এই বায়ু চলে যায় স্বরযন্ত্রে। যে স্বরযন্ত্র বা ল্যারিংস, এটা হলো তরুণাস্থি দ্বারা নির্মিত একটি গোলাকার বা একটি বড় অংশ। এটা গোলাকার না, ওটা ত্রিকোণাকার বলবো আমরা, বাইরের দিক থেকে এটা ত্রিকোণাকার দেখায়, ত্রিকোণাকার অংশ, যার ওপরের দিকে একটা ছিদ্র থাকে। এই যে ছিদ্রটা থাকে উপরে দেখো, এই যে গোল ছিদ্র, এই ছিদ্রকে বলে গ্লটিস, এটা একটা ছিদ্র। আর এর মুখে একটা ঢাকনা থাকে, তরুণাস্থি নির্মিত ঢাকনা, সেই ঢাকনাকে বলা হয় এপিগ্লটিস। দেখো এই ঢাকনা, এপিগ্লটিস। এই যে বাতাস যখন আমরা গ্রহণ করি বা ত্যাগ করি, তখন এই গ্লটিস দিয়েই বাতাস বেরোয় অথবা বাতাস প্রবেশ করে গলবিল থেকে। ঠিক পেছনে দেখো, এখানে আছে আমাদের পৌষ্টিক নালী, অর্থাৎ আমরা যখন খাবার খাই তখন খাবারটা এখান দিয়ে গিয়ে গলবিল দিয়ে এই গ্রাসনালী হয়ে এদিক দিয়ে আসে। তার মানে একটা জায়গা কিন্তু কমন জায়গা, সেটা হচ্ছে গলবিল। গলবিল দিয়ে আমরা শ্বাসবায়ুও গ্রহণ করি বা ত্যাগ করি, ওই পথে আছে গলবিলের, ওই বাতাস চলাচলের পথে। আবার খাদ্য চলাচলের পথেও গলবিল আছে। তাহলে খাদ্য তো এই শ্বাসপথে চলে আসতে পারে, খাদ্য গেলার সময়, কিন্তু সাধারণভাবে হয় না। কেন হয় না? না, এই যে গ্লটিস ছিদ্রটা, এটা বন্ধ হয়ে যায়। আমরা যখন খাবার ঢোক গিলি বা কোনো তরল খাদ্য, কঠিন খাদ্য ঢোক গিলি, তখন ওই এপিগ্লটিস এটা বন্ধ করে দেয়, এই ঢাকনা বন্ধ করে দেয়, ফলে খাদ্যটা সোজা চলে যায় গ্রাসনালীতে। আবার যখন আমরা শ্বাস নিই বা শ্বাস ত্যাগ করি, তখন এই এপিগ্লটিস খুলে যায়, ফলে বাতাস আসে বা বাতাস এখান দিয়ে বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা খাদ্য গ্রহণ করতে পারি না। যাই হোক, তাহলে গ্লটিসের মুখে ঢাকনা হলো এপিগ্লটিস। গ্লটিস হলো তরুণাস্থি নির্মিত এপিগ্লটিস, আর এটা স্বরযন্ত্র। স্বরযন্ত্র হলো এটা ত্রিকোণাকার অঙ্গ, তরুণাস্থি নির্মিত। এর মধ্যে, এই স্বরযন্ত্রের মধ্যে দুটো ভোকাল কর্ড থাকে, পর্দার মতো ভোকাল কর্ড। আর ভোকাল কর্ড গুলো কম্পন হলে পরে এখান থেকে শব্দ সৃষ্টি হয়। তাহলে আমরা যে কথা বলি, শব্দ সৃষ্টি হয়, সেটা ভোকাল কর্ডের কম্পনে সৃষ্টি হয়। ভোকাল কর্ড কোথায় আছে না, এই স্বরযন্ত্রের মধ্যে দুটি ভোকাল কর্ড রয়েছে। তারপরে একটি লম্বা নালী, কে বলে শ্বাসনালী বা ট্র্যাকিয়া। আচ্ছা, আমি স্বরযন্ত্রটা বলি, আমাদের এই যে গলায় যে উঁচু উঁচু অংশ, এই এইটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। তারপরে এই দেখো, এই লম্বা নালী নেমে এলো, এই হাত দিলে বুঝতে পারি আমরা খাঁজ 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 রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তরুণাস্থি দ্বারা নির্মিত, এবং একটা তরুণাস্থি রিং রয়েছে, বলয় বা রিং শ্বাসনালীতে।
এটাকে বলে শ্বাসনালী বা ট্র্যাকিয়া। এই শ্বাসনালী বা ট্র্যাকিয়া দুটো ভাগ হয়ে গেছে, সেই দুটো ভাগকে বলে ব্রঙ্কাস বা ক্লোমো শাখা। এরাও তরুণাস্থি নির্মিত। তারপর দুটো ফুসফুসের মধ্যে ঢুকে গিয়েছে ব্রঙ্কাস, দুটো ফুসফুসে প্রবেশ করেছে। এই ফুসফুসটা কোথায় রয়েছে না আমাদের বক্ষ গহ্বরে। দুটো ফুসফুস রয়েছে, একটা ডান ফুসফুস আর একটা বাম ফুসফুস। এটা হলো বাম ফুসফুস, দেখো বাম ফুসফুস, আর এটা ডান ফুসফুস। বাম ফুসফুস একটু ছোট হয় আর ডান ফুসফুস একটু বড় হয়। বাম ফুসফুস একটু ছোট হওয়ার কারণ বাম ফুসফুসের নিচে হৃৎপিণ্ড আছে, বাঁদিকে হৃৎপিণ্ড থাকে বাম ফুসফুসের নিচে, তাই ফুসফুস হৃৎপিণ্ডকে জায়গা দেওয়ার জন্য ওই ফুসফুসটা একটু আকারে ছোট আছে। এবং এখানে একটা খাঁজও আছে, এটাকে বলে কার্ডিয়াক নচ বা হৃদ খাঁজ। এইখানটায় এই খাঁজের কাছটাতেই আমাদের হৃৎপিণ্ড অবস্থান করছে। দুটো ফুসফুস রং গোলাপি রঙের হয়। ফুসফুসের বাইরে রয়েছে আবরণ, এই ফুসফুসের আবরণকে বলে প্লুরা। প্লুরা দুটো স্তর বিশিষ্ট, বাইরের দিকের একটা স্তর আর ভেতরের দিকে একটা স্তর। অর্থাৎ প্লুরা যে পর্দা, এটা দুটো পর্দা দ্বারা গঠিত। বাইরের দিকে যে প্লুরার স্তর তাকে বলে প্যারাইটাল প্লুরা, আর ভেতরের দিকে যে প্লুরার স্তর তাকে বলে ভিসেরাল প্লুরা। তাহলে প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরা এই দুটো স্তর, বাইরে প্যারাইটাল ভেতরে ভিসেরাল, দুটো পর্দা মিলে একসঙ্গে হচ্ছে প্লুরা। এই যে দুটো পর্দা প্যারাইটাল ও ভিসেরাল প্লুরা, দুইয়ের মাঝে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে প্লুরাল ক্যাভিটি বা আন্তঃপ্লুরা গহ্বর, দুটো প্লুরার স্তরের মধ্যবর্তী। আর এই আন্তঃপ্লুরা গহ্বর বা প্লুরাল ক্যাভিটি যেটা, তার বা স্পেস, প্লুরাল স্পেস, ইন্টারপ্লুরাল স্পেস বা ফাঁকা জায়গা, এর মধ্যে থাকে একটা তরল যাকে বলা হয় প্লুরাল ফ্লুইড বা প্লুরাল তরল। এই প্লুরাল ফ্লুইড কি করে, ফুসফুস যখন ফোলে বা সংকুচিত হয়, প্রসারিত হয় সংকুচিত হয়, তখন এর ফলে যে ঘর্ষণজনিত যে বাধা হয় বুকের পাঁজরের সঙ্গে ফুসফুসের, সেই বাধা অনেকটা কম করতে সাহায্য করে এবং ফুসফুসের যে চাপ এটা সমতার বজায় রাখতে, চাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্লুরাল ফ্লুইড। এইবার দুটো ফুসফুস, বাম ফুসফুস দুটো খণ্ডে বিভক্ত। এই যে দেখো একটা খাঁজ দাগ আছে, খাঁজ দিয়ে উপর একটা নিচে, এটা উপরের খণ্ড এটা নিচের খণ্ড, দুটো খণ্ডে বিভক্ত। আর ডান ফুসফুস দেখো এই একটা খাঁজ আড়াআড়ি, এটা হচ্ছে লম্বালম্বি খাঁজ, তিনটে খণ্ডে বিভক্ত। এটা উপরের খণ্ড, এটা নিচের খণ্ড, আর এটা মধ্যবর্তী খণ্ড, এই তিন খণ্ডে বিভক্ত ডান ফুসফুস। এবার এই ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে প্রবেশ করে শাখায় বিভক্ত হয়েছে, দেখতে পাচ্ছ এই শাখা, এই যে শাখা, বাম দিকেরটা দুটো শাখা তৈরি করে ব্রঙ্কাস, আর ডান দিকের ফুসফুসে তিনটে শাখা তৈরি করে ব্রঙ্কাস। এই শাখাকে বলা হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, এটা ফুসফুসের ভেতরে আছে ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাস শাখা ফুসফুসে প্রবেশ করে যে শাখায় বিভক্ত হয় তাকে বলে ব্রঙ্কিওল। এবং এটা অসংখ্যবার শাখা, অনেকবার শাখায় বিভক্ত হয়, অনেকবার, প্রায় 22 বার শাখায় বিভক্ত হয় এটা। এই যে আমাদের শ্বাসনালী, এটা বারবার 22 বার শাখায় বিভক্ত হয়, হয়ে শেষে গিয়ে প্রত্যেক শাখার শেষে, যেমন গাছে অনেক ডাল ডাল থাকে, সেই ডালের আগায় গিয়ে কি হয়, পাতা তৈরি হয় ডালে, ঠিক সেই রকম যে শাখাগুলো তাকে বলা হয় ব্রঙ্কিওল, ব্রঙ্কাসের শাখা। সেই ব্রঙ্কিওল গুলোর একেবারে প্রান্তে, শেষ প্রান্তে গিয়ে ছোট ছোট বেলুনের মতো, এই যে অসংখ্য বেলুনের মতো থলি থাকে, এই বেলুনের মতো অসংখ্য ছোট ছোট থলিকে বলা হয় অ্যালভিওলাই বা বায়ুথলি। এই যে অ্যালভিওলাই বা বায়ুথলি, এগুলো প্রায় 30 থেকে 40 কোটি অ্যালভিওলাই আমাদের ফুসফুসে রয়েছে, 30 থেকে 40 কোটি অ্যালভিওলাই বা বায়ুথলি। প্রত্যেকটা বায়ুথলির বাইরে অসংখ্য রক্তজালক জড়িয়ে থাকে, এবং এই যে আমরা যে প্রশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করি তার থেকে অক্সিজেন ওই অ্যালভিওলাইয়ের মাধ্যমে রক্তে মেশে, রক্তজালকের রক্তে, যেটা অ্যালভিওলাইতে জড়িয়ে রয়েছে রক্তজালক, তাতে মেশে আবার শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাও ওই রক্তজালক থেকে অ্যালভিওলাইতে আসে এবং তারপর বেরিয়ে যায় নিঃশ্বাস হয়ে। তাহলে অ্যালভিওলাই পর্যন্ত জানলে যে এই হলো আমাদের শ্বাসতন্ত্রের গঠন, বিশেষত ফুসফুসের গঠনটা আমরা গুরুত্ব দেব। যদি ফুসফুসের ছবি আঁকো তাহলে তোমরা এইখান থেকে শুরু করে এইটা আঁকবে, এইখান থেকে শুরু করে এইটা ফুসফুসের ছবি।
এই অংশটা না আঁকলেও চলবে। তো পুরো শ্বাসতন্ত্রের গঠন বোঝানোর জন্য আমি পুরোটা আঁকলাম। তাহলে এই হলো ফুসফুস। এবার শ্বাসপেশি। শ্বাসপেশি হচ্ছে শ্বসনে সাহায্য করে যে পেশি, তাকে বলে শ্বাসপেশি। শ্বাসপেশি দুটো, একটা হলো ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল পেশি, আর দ্বিতীয় হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এরা হলো দুটো শ্বাসপেশি। ইন্টারকস্টাল পেশি কোথায়? না, এটাকে বাংলায় বলে বক্ষ পিঞ্জর মধ্যস্থ পেশি। এই যে বুকের যে পাঁজর আছে, হাড়গুলো আছে না, দিয়ে বুকের পাঁজর তৈরি হয়েছে, এই পাঁজরগুলোর মধ্যবর্তী স্থানে যে পেশি আছে, পাঁজর হাড়গুলোর মধ্যবর্তী স্থানে, সেটাকে বলে ইন্টারকস্টাল পেশি। এটা আবার বহি হয়, অন্ত হয়, দু রকম ইন্টারকস্টাল পেশি রয়েছে। যাই হোক, এই ইন্টারকস্টাল পেশিগুলো কি করে, যখন সংকুচিত হয় না, তখন বুকটা এরকম ফুলে ওঠে, বুকের পাঁজরটা এরকম ফুলে প্রসারিত হয় ইন্টারকস্টাল পেশি সংকুচিত হলে। আবার মধ্যচ্ছদা কোথায় থাকে না, ফুসফুসের ঠিক নিচে। এর নিচে হচ্ছে উদর গহ্বর, মানে আমাদের এই জায়গায়, এই যে বুকের ঠিক নিচে, এখানে আছে আড়াআড়ি মধ্যচ্ছদা, একটা পেশি। এর নিচে উদর গহ্বর থাকে। এই মধ্যচ্ছদা খুব সংকোচন প্রসারণশীল, এটা নিচের দিকে নামে আবার উপরের দিকে ওঠে। যখন আমরা প্রশ্বাস নিই, মানে বাতাস নিই, তখন এটা নিচে নামে, আর নিঃশ্বাস ত্যাগের সময় এটা ওপরে ওঠে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তো এই ইন্টারকস্টাল পেশি বা বক্ষপিঞ্জর মধ্যস্থ পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আমাদের শ্বসনে সাহায্য করে, তাই এরা শ্বাসপেশি। তাহলে তোমরা আমাদের ফুসফুসের গঠন এবং শ্বাসপেশি এটা নিশ্চয়ই বুঝতে পারলে। শ্বসন কৌশলটা আলোচনা করে আমি তোমাদের প্রশ্ন দেবো। এর পরের পর্বে শ্বসন কৌশল আলোচনা করব, তারপর প্রশ্নগুলো দেব, যে প্রশ্ন তোমরা উত্তরগুলো খাতায় লিখবে।